নমস্কার, তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সই। গল্পটা শোনবার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিজনদের সাথে অবশ্য করেই শেয়ার করো। জানা অজানা সমস্ত সাহিত্যিকদের গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সই। দুপুরে বাসায় শুয়ে আছি, এমন সময় উচ্ছ্বলিত খুশি ও প্রচুর তরল হাস্যমিশ্রিত তরুণ কণ্ঠস্বরে শুনিতে পাইলাম, ও সই, শৈল, কেমন আছো? ও সই। পাশের ঘর হইতে আমার ভগ্নী, বিধবা, বয়স 30-এর বেশি, হাসির সুরেই বলিল, এসো সই, এসো, বসো, কি ভাগ্যি যে এ পথে এলে। এই তোমার সয়া হাট করতে এলো, নতুন গুড়ের পাটালি সেদ্ধই করেল, আজ বেনবেলা। ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি, সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কানে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হইল দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ি নিকটবর্তী এক পল্লী গ্রামে। ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধার জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগতা সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানি বেসান্ত হইতে পারিত। মুখের তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদ স্বরূপ বলিতেছে, সই, একটা পান দেবা? দোক্তা খাও না? তা দে, একটা এমনি পানও দেয়। ও হাবলা, এই তোর সেই সই মা, চিনতে পেরিলি? হ্যাঁ রে বোকা ছোড়া, গড় করলি নি সই মাকে? নে, পায়ের ধুলো আর নিতে হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরে কত টাকা ভাড়া দাও? হ্যাঁ সই, 13 টাকা? ও মা, তা কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? হ্যাঁ সই, দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে, আম কাঁঠাল গাছগুলো দেখা আবার নষ্ট হয়ে যাবে। নাও সই, মেয়ে যেন তোমার চাকরি করে নিয়ে খাওয়াবে লেখাপড়া শিখে। হি 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 বলিয়া সে হাসিয়া লুটাইয়া পড়ে আর কি। আমার শোবার ঘরের বাহিরের রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চ কণ্ঠে যে কলকাতা শহরে হইলে ফুটপাতে ভিড় জমাইয়া যাইত। আমি একে কাল রাত্রে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই। এমন বিপদও আসিয়া জোটে, আর জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘরও নাই যে সেখানে গিয়া ঘুমাই। ও সই, ছেলেটাকে একটু জল দেয় দিকিন, অনেকক্ষণ থেকে খাবে বলছে, তা ওর আবার লজ্জা দেখলে হয়ে আসে। জল চাবি তোর সই মার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে
সে চুপি চুপি তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তোর সইমা কি তোরে এমনই জল দেবে? কিছু খাতি দেবে অখন দেখিস। দেখি পেটটা পড়ে রয়েছে। অমর বাপ, সেই সকালে দুটো পান্তা খেওল। আহা, পাটালি হাতে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব, এবেলা ভাত রাঁধবো অখন। এখন তোমার সইমা যা খেতে দেয় তাই খেয়ে থাক, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়া উপস্থিত হইল। কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাপলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা, শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মা যে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতেই অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহভাবে বলিল, নে গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরেই সময়টা। এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন, এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম। তাছাড়া পল্লীগ্রামে এরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্য ভালো লঙ্কার বীজ এনেলাম। এই মোর আঁচলে বাঁধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় পড়ে গিয়েছে। বাসায় জায়গা আছে গাছপালা দেবার? আসছে হাটেবারে আবার নিয়ে আসব। এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে, সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সইমারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়ে এটা কি জামা? বেশ জামাটা। আমার ভাগিনীও এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে, এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিল, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ঘেরা কাটা জামা টামা নেই? হ্যাঁ সই, ছেলেরা এই শীতি আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখে পড়ে গাছ কাটতে পারিনি। মোটে 10টা গাছ যা রস হয় তাই জাল দিয়ে সে দ্বারাই পাঁটালি হয়। হাটরা হাটে পাঁটালির দর নেই, তার উপর 6 পয়সা 8 পয়সা শির। ওই থেকে চাল ডাল, ওই থেকেই সব। গাছের আবার খাজনা আছে। ছেলের আগে একখানা দোলাই কিনে দেবো, ভাবছি আজ 3 হাটে কোথাতে দেই বল দিকিন সই। কি রে কি? ছেলের আমার আবদার দেখো না। আমার বোন বলিল, কি বলছে হাবলু? ওর কথা বাদ দে সই। রাস্তা দিয়ে ওই যে মিনসে চিনির কি বলে ওগুলো। হাবলু বলিল, গোলাপ ছড়ি। তা যে ছড়ি হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি। নাম দেখো না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টিও বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল এবং আমায় শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনবো মামা, পয়সা দাও। বোধহয় হাবলুও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবলুর মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নাও, হলো তো? কেমন? বেশ মিষ্টি, খাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি দে তো একটু গালে দিয়ে। কি জানি, এসব কখনো দেখিও নি চোখে।
একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময় শুনিলাম হাবলু নাকি সুরে বলিতেছে, না মা, আর তোমারে দেব না, আমি তবে কি খাবো। হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিক পরে শুনিলাম বলিতেছে, ও সই, কোনে গেলে? ঘুমোলে নাকি? মোরে আরেকটা পান দেবা না? কেহ তাহার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘুমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হওয়ায় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ সুরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার ওপর কেন? মেয়েটি ভয় ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একেবারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবে টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তেঁতুলতলার শুকনো পাতার উপরে আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই। তেঁতুল গাছের মগডালেও আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাঁচালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই। মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। এতক্ষণ তোমরা শুনলে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সই। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো পরের সপ্তাহে আরেকটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।